you. We are proud to have you, Dr. Sheth. Over to you. Thank you. Thank you so much. Thank you so much for the kind introduction. আর বাংলাতে আশা করছি সবাই বুঝতে পারবে, মানে যদি না হয় তাহলে মানে মানে কিভাবে বললে সুবিধা হবে, যেটাই আমি প্রেজেন্টেশন যেটা আজকে বাংলা। ওকে ওকে, ঠিক আছে। তো আমি 2015 থেকে দুর্গাপুরে আছি। হেলথ ওয়ার্ল্ডে আমি অ্যাটাচড 2017 থেকে, একদম শুরু থেকেই। মাঝে আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর গেছিলাম, তারপরে কিছুদিনের জন্য 1 বছরের জন্য ইউকে তে গেছিলাম ফেলোশিপ করতে গাইনিকোলজিতে। আর তারপরে আবার পুরোপুরি ভাবে ফিরে আসা 2018 থেকে। অনেকদিন থেকেই জয়িতাদির সাথেই কথাই হচ্ছিল যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য, সবার সাথে যাতে সামনাসামনি আলাপ হয়, কিন্তু সেটা তো আর হচ্ছে না কোভিড পরিস্থিতির জন্য। তো আজকে সবাইকে দেখতেও পাচ্ছি না আনফরচুনেটলি, তো নামগুলো দেখে দেখি। একবার অন্তত ভিডিওটা অন করো, সবাই একটু ভিডিওটা অন করো। অলমোস্ট 38 পার্টিসিপেন্টস। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুতপা আমার মানে ছোট বোনের মতোই, ভীষণ ভালোবাসি আমি ওকে, এবং ওর যা ডিগ্রি এবং ওর যা মানে যোগ্যতা, দুর্গাপুরে সবাইয়ের কিন্তু গর্ব করা উচিত ওকে নিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি শুরু করব কি? আচ্ছা, একটু সবাই এসো, অলমোস্ট একবার করে এসো, ও দেখে নিক। আচ্ছা, অ্যাটলিস্ট মানে অডিওটা জাস্ট অন করে, ভিডিও যদি অন নাও হয় তো অডিওটা অন করে। হ্যাঁ, অ্যাটলিস্ট অডিওটা অন করে সবাই একটুখানি ওকে ওয়েলকাম করো। ওকে, আমি হাই, গুড ইভিনিং। Good evening. Good evening, ma'am. Good evening, Dr. Sheet. Good evening. গুড ইভিনিং, গুড ইভিনিং। এবারে গ্রুপটা একটু লাইভলি লাগছে, তাই না? হ্যাঁ, একদম। মানে না হলে মনে হচ্ছিল আমরা দুজনেই ইন্টারঅ্যাকশন করছি। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই খুব ব্যস্ত থাকেন, মানে সব বিভিন্ন রকম কাজের মধ্যে তাও সময় বার করেছেন আজকে। আর আজকে যেটা আমি ডিসকাস করব, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, একটা কথা সুতপা না বললে আমার বোধহয় অনেকটা বাকি পড়ে যাবে। মানে আজকে আমার যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি, ঠিকই রিলিজ থেকেই করা হচ্ছে, কিন্তু এই টোটাল ব্যাপারটাকে কন্ডাক্ট করা বলো, এই মানে কিভাবে স্ক্রিন শেয়ার করা হবে, কিভাবে এটা টোটাল তৈরি করা হবে, কিভাবে আমরা সবাই মিলে এক জায়গায় বসবো, সেটা কিন্তু আমার ছেলে। মানে ওই ওর তো আরো বিজি শিডিউল, কারণ ও তো 12th এবার। হ্যাঁ, ও সেটা ছেড়ে দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু এটা নিয়ে পুরো স্ক্রিনে কি লেখা হবে, মা আমি কি করে কি শো করাবে, কিভাবে কি হবে, এগুলো সব ওই করে জোর কথাটা না বললে আমার বলাটা ঠিক হবে না। আচ্ছা, তো বিগ থ্যাংক ইউ টু হিম, মানে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, যে সেটাই সবাই আমরা একসাথে হতে পেরেছি। আর ঠিক আছে, তো যেটা হচ্ছে যে আমি স্টার্ট করছি। এমনি যদি ওমেন্স হেলথ আর ওয়েলবিং নিয়ে বলতে হয় তো একটু এবারে অডিও গুলো যদি একটু মিউট করে দেন তাহলে, মানে এরপর যখন কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন। তুমি সুতপা, তুমি একবার ওটাকে আনমিউট করে নাও, ঠিক আছে? আর কেউ করতে পারে, তুমি একবার আনমিউট করে নাও। হ্যাঁ, শোনা যাচ্ছে এবারে? ওকে ওকে, ঠিক আছে। তো ওমেন্স হেলথ অ্যান্ড ওয়েলবিং যদি বলতে হয় তাহলে একটা খুব বড় গ্রুপ পড়ে, মানে একদম যেটা হচ্ছে বয়স সন্ধিক্ষণ বা পিউবার্টির সময়ের থেকে স্টার্ট করে একদম 9 বছর থেকে স্টার্ট করে বলতে গেলে মেনোপজ বা তার পরের বিভিন্ন রকম সমস্যা।
তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কি কি ধরনের সমস্যা হয়, সবকিছু বিষয়ে কম সময়ের মধ্যে আলোচনা করা সম্ভবও নয়। তো আমি কিছু কিছু টপিক একটু ডিটেলসে আলোচনা করব। আর তারপর কিছু কিছু কেস আমার যেটা আমি করেছি এখানে একটু ইন্টারেস্টিং কেস, সেগুলোর কিছু কিছু ফটো রয়েছে আমার কাছে, তো সেগুলো আমি জাস্ট শেয়ার করবো সবার সাথে। তো ফার্স্ট অফ অল একদম ছোটদের, যেটা হচ্ছে 9 থেকে 15 বছর, অ্যাডোলেসেন্স। তো এদের কি কি সমস্যা হতে পারে? প্রথমত পিরিয়ডস না হওয়া, মানে প্রায় 13 বছর বয়স বা 15 বছর বয়স হয়ে যাচ্ছে তাও পিরিয়ডস হচ্ছে না, অথবা খুব বেশি বেশি পিরিয়ডস হওয়া। অনেকে এই সমস্যাটা নিয়ে আসেন, খুব বেশি পিরিয়ডস হচ্ছে, খুব পেইনফুল ব্লিডিং হচ্ছে পিরিয়ডস এর টাইমে। পিসিওডি, যেটা খুবই কমন। তারপর ওভারওয়েট, আর ওভারিতে সিস্ট। পিসিওডি ছাড়াও ওভারিতে অন্যান্য সিস্ট, এটা সরি টু সমস্যা। দেন ইন্টারাপ্ট আসছে, সুতপা, হ্যাঁ সরি টু হ্যাঁ ইন্টারাপ্ট। এবার সবাই না ভিডিওটাকে অফ করে নাও, তাহলে ওর এই জিনিসটা পুরো দেখতে সুবিধা হবে। ভিডিও অডিও সব অফ করে নাও। ও যদি কারোর কোয়ারি থাকে তাহলে উনি নিশ্চয়ই আপনাদেরকে সময় দেবেন। তো সেই হিসেবে এখন আমার মনে হয় সবাই ভিডিওটা অফ করে নিলেই ভালো, শুধু ওর ভিডিওটাই দেখা যায়। ওকে, ওকে ওকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, এরপর আসছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে 18 থেকে 45 বছর বয়স। এর মধ্যে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, পিরিয়ডস এর প্রবলেম। সেটা কি কি হতে পারে সেটা পরে আমি ডিটেলসে আলোচনা করছি। ডিসচার্জ, হোয়াইট ডিসচার্জ, এই সমস্যাটাও অনেকের থাকে। ইচিং, প্রেগনেন্সি আসতে সমস্যা। টিউমার, সেটা জরায়ুতে টিউমার হতে পারে, ওভারিতে টিউমার হতে পারে, সিস্ট, ইউরিন ইনফেকশন। আর প্রেগনেন্সি রিলেটেড সমস্যা তো বিভিন্ন ধরনের হয়, সেটা নিয়ে ডিটেলসে আজকে আমি কিছু আলোচনা করছি না। এবারে হচ্ছে মেনোপজ। মেনোপজ মানে অ্যাভারেজ এজ মেনোপজ হওয়ার বা পিরিয়ডস বন্ধ হওয়ার যেটা, সেটা হচ্ছে প্রায় 50 থেকে 51 বছর। এবার সেটা কারুর কারুর ক্ষেত্রে 45 বছর বয়সে হতে পারে, কারুর কারুর ক্ষেত্রে 55 বছর, কিন্তু অ্যাভারেজ এজ যেটা সেটা হচ্ছে 50 থেকে 51। তো মেনোপজ হওয়ার পরে কি কি সমস্যা দেখা দিতে পারে? সেটা হচ্ছে হট ফ্ল্যাশেস, মানে প্রচন্ড গরম লাগা, ঘাম দেওয়া, এই ধরনের সমস্যা। ইউরিন ধরে রাখার সমস্যা, এটাকে ইনকন্টিনেন্স বলি আমরা মেডিকেল টার্মে। ওভারিতে সিস্ট, ব্লিডিং, পিরিয়ডস 1 বছর বন্ধ থাকার পর, মেনোপজ এস্টাবলিশ করে যাওয়ার পরেও ব্লিডিং। অন্যান্য মেডিকেল প্রবলেমস, প্রোল্যাপস। প্রোল্যাপস মানে হচ্ছে যখন জরায়ু বা নিচের দিক থেকে মনে হয় যে কিছু একটা বেরিয়ে আসছে। তো এগুলো হচ্ছে ওভারঅল মেনোপজ হওয়ার পরে সমস্যা। এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা যে কোনো বয়সেই হতে পারে। এবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কোথায় হতে পারে, কিভাবে হতে পারে, সেটার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে এটার অ্যানাটমিটা। এটা হচ্ছে আমাদের দুটো কিডনি, কিডনি থেকে দুদিক থেকে এই পাইপের মাধ্যমে, এটাকে ইউরেটার বলে, ইউরিনটা ক্যারি করা হয়, দিয়ে এটা ব্লাডারে আসে, ইউরিনারি ব্লাডারে। এবার কোন জায়গায় যদি ব্লাডারে ইনফেকশন, এটা প্রথমে ব্লাডারে ইনফেকশন হতে পারে, সেটা তারপরে আপওয়ার্ড স্প্রেড হয়, ইউরেটার দেন কিডনি। তো ইউরিনারি ইনফেকশন হলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে কি কি সিমটমস হয়, কি প্রবলেম হলে আপনারা বলবেন যে হ্যাঁ, মানে বা ভাববেন বা সাসপেক্ট করবেন যে হ্যাঁ ইউটিআই হচ্ছে? যদি বারবার বাথরুম যেতে হয়, বাথরুমের সাথে যদি জ্বালা হয়, যদি ইউরিন মানে বারবার বাথরুম যাওয়ার ইচ্ছা হয়, মানে হয়তো পাস করে এলেন আবার যেতে ইচ্ছা হচ্ছে, ফ্রিকোয়েন্সি, ইউরিনে যদি ব্লাড আসে, যদি রাত্রিবেলায় একবার বা দুবারের বেশি উঠতে হয়, অথবা যদি তলপেটে ব্যথা হয়, এই তাহলে সাসপেক্ট করবেন যে হয়তো ইউরিন ইনফেকশন হচ্ছে। আর আগে আমি যেটা বললাম যে এটা কিডনিতে হতে পারে, ব্লাডারে হতে পারে। ইউরেথ্রা হচ্ছে যেখান থেকে ব্লাডার থেকে ইউরিনটা আসছে। মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়াটা খুবই কমন, কেননা ইউরেথ্রা বা যেটা থেকে ব্লাডার থেকে ইউরিনটা যে বেরোচ্ছে সেটা খুব শর্ট হয় মহিলাদের, ওই জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে, বিশেষ করে মেনোপজ হয়ে যাওয়ার পরে সেই টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো সে যখন এই ধরনের সিমটমস গুলো হচ্ছে, তো ইমিডিয়েটলি আপনারা কি করতে পারেন যেটা একটু রিলিফ হতে পারে? প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় কোনো পেন কিলার ইমিডিয়েটলি নিতে পারেন যাতে ব্যথাটা একটু কমে।
বা ক্র্যানবেরি জুস বা বিভিন্ন ক্র্যানবেরি প্রোডাক্ট এগুলো সুপার মার্কেটে পাওয়া যায়, তো এগুলো নিলে ইমিডিয়েট রিলিফটা হতে পারে। হয়তো ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করতে পারছেন না, কিন্তু এগুলো সামান্য মানে জাস্ট হোম এগুলো একটু ইউজ করলে তাহলে জ্বালা ভাব এগুলো কমতে পারে। কিন্তু অবশ্যই ডক্টরকে কনসাল্ট করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ইউরিনে এই সমস্যাগুলোর সাথে আপনার প্রচন্ড কাঁপুনি দেওয়া, জ্বর আসা এই ধরনের ব্যাপারগুলো হয়। খুব বেশি যদি মাথা ঘোরানো, কনফিউজড লাগছে এরকম যদি মনে হয়, সারাদিনে যদি ইউরিন পাস না করে থাকেন, এর সাথে যদি বমি থাকে, ব্লাড যদি থাকে, জ্বর যদি থাকে, বা যদি পিঠের ওপরের দিকটাতে ব্যথা হয়, কিডনির পজিশনটা ইউজুয়ালি পেটের ওপরের দিকটাতে, মোস্টলি পিঠের দিকটাতে, তো ওখানে যদি পেন হয়, অথবা যদি আপনার সিমটমস খুব বেড়ে যেতে থাকে, এই সমস্যাগুলো হলে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরকে কনসাল্ট করুন, কেননা সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইমিডিয়েটলি স্টার্ট করার প্রয়োজন। অথবা অ্যান্টিবায়োটিক নেওয়ার পরেও যদি ২ দিন বাদেও কোনো ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হতে পারে। আর যেটা হচ্ছে যে যেটা অনেকের সমস্যা থাকে যে বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। একবার হয়তো হলো, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হলো, কিছুদিন রিলিফ হলো, তারপরে আবার সেই একই সমস্যা। তো সেটাকে রিকারেন্ট ইউটিআই বলি আমরা। তো সেটা প্রিভেন্ট কিভাবে করা যাবে? ফার্স্ট অফ অল হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে খেতে হবে। বেশিক্ষণ ইউরিন হোল্ড করা উচিত নয়। তাতে কি হয়, ব্যাকটেরিয়া যদি সামান্য কিছু থাকে সেগুলো এক্সেসিভ গ্রো করার চান্স থাকে। ফিজিক্যাল রিলেশনের পরে অবশ্যই ইউরিন পাস করা উচিত। হাইজিন মেনটেন করা উচিত। তাতে কি হয়, ওখানে লোকাল ব্যাকটেরিয়া গুলো যেগুলো সেগুলো ওয়াশ আউট হয়ে যায়। প্রচুর পরিমাণে জল খাওয়া। আর রেকারেন্ট ইউটিআই যদি হয়, তাহলে সেক্ষেত্রে ক্র্যানবেরি প্রোডাক্ট যেমন ক্র্যানবেরি জুস বা অনেক মেডিকেল প্রোডাক্টও এখন রয়েছে যেগুলো ক্র্যানবেরি থাকে, ক্র্যানবেরি এক্সট্রাক্ট থাকে, সেগুলো ইউজ করলে অনেক সময় রিলিফ হয়। আমরা অনেক ক্ষেত্রে এগুলো ৩ থেকে ৬ মাস দিয়ে থাকি যাদের রেকারেন্ট ইউটিআই হয়। আর যেটা আমি বলছিলাম যে মেনোপজের পরে ইউটিআই হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, তো সেক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি খুব হেল্পফুল হয়। তো অবশ্যই কনসাল্ট করুন গাইনিকোলজিস্টকে। আর লোকালি কিছু হরমোন ক্রিম বা অয়েন্টমেন্ট এগুলো ইউজ করলে অনেক সময় রিপিটেড ইউরিনারি ইনফেকশন প্রিভেন্ট করা পসিবল। এরপর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটা খুবই কমন। দেখা যায় যে মানে ইয়াং এজ বা পুরোটা যদি কনসিডার করি, প্রায় 26% মহিলাদের এই সমস্যা দেখা দেয়, বা ইউএসজি করলে অনেকেই এই ফাইন্ডিংটা পেয়ে থাকেন যে পলিসিস্টিক ওভারি। তো জিনিসটা কি? জিনিসটা আসলে এটা এমন এমন একটা মেডিকেল কন্ডিশন যেটা পিরিয়ডসটাকে এফেক্ট করে, যেটা আপনার ওভারঅল লুকটাকে এফেক্ট করে বা ওভারঅল হেলথটাকে এফেক্ট করে। আর প্রেগনেন্সি আসার সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। এটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের এটাই বৈশিষ্ট্য। আর পলিসিস্টিক ওভারিটা কি? মানে অনেকের সেটাই প্রশ্ন থাকে যে এটা এক্স্যাক্টলি কি? বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের নরমাল ওভারি। নরমাল ওভারির মধ্যে একটাই ডিম্বাশয় প্রত্যেক মাসে এটা ওভাম যেটা বা এগ যেটা সেটা ডেভেলপ করে। দিয়ে প্রত্যেক মাসে এখান থেকে ওভিউলেশন হয়। এটা হচ্ছে নরমালি হয়। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ডেভেলপ করছে। আর ওভারির সাইজটাও এটার তুলনায় বড়। তো ওভারঅল ওভারির সাইজটা অনেক বড় হয়। আর তাতে অনেকগুলো ফলিকল ডেভেলপ করতে থাকে বা অনেকগুলো এগ একসাথে ডেভেলপ করতে থাকে। কিন্তু একটা স্টেজের পর গিয়ে অ্যারেস্ট হয়ে যায়। সেই জন্য কি হয়, যেই এগটা রিলিজ হওয়ার কথা এভরি মান্থ, যার জন্য পিরিয়ডস এর রেগুলারিটি মেনটেন থাকে, যার জন্য প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে, সেটা হয় না। সেজন্যই পিরিয়ডস এর ইরেগুলারিটি এগুলো সবকিছু পলিসিস্টিক ওভারিতে দেখা দেয়। এবার যেটা সেটা হচ্ছে যে কি কি সিমটমস হয়, এতে কি কি প্রবলেম হয়, কেননা ইউএসজি তো করতে গেলেই অনেক সময় পলিসিস্টিক ওভারি বলে, কিন্তু সিমটমস কি কি হয়? ফার্স্ট অফ অল হচ্ছে পিরিয়ডস এর প্রবলেম, ইরেগুলার পিরিয়ডস বা অনেকের একেবারেই পিরিয়ডস না হওয়া বা পরিমাণে খুব কম হওয়া, ফেসের মধ্যে বা বডি হেয়ার বেড়ে যাওয়া, এটাকে মেডিকেল টার্ম হার্সুটিজম বলা হয়। আর অত্যধিক মাথার চুল অত্যধিক পড়ে যাওয়া, ওয়েট বেড়ে যাওয়া, মানে হঠাৎ করে খুব বেশি করে ওয়েট গেইন হওয়া আর ওয়েট লস করতে প্রবলেম হওয়া, এই সব সমস্যাগুলো। আর খুব বেশি পিম্পলস হওয়া, অয়েলি স্কিন, এই সব সমস্যাগুলো থাকে। আর যারা প্রেগন্যান্সির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি আসার সমস্যা। তো এটা ডায়াগনোসিস কিভাবে হবে? যেটা আমি বলছিলাম যে ইউএসজি করলেই পলিসিস্টিক ওভারি দেয়। তো
যখনই ইউএসজি তে পলিসিস্টিক ওভারি দিচ্ছে তার মানেই কিন্তু এই নয় যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। আমরা কিছু কিছু ক্যারেক্টার দেখে সেটা ডায়াগনোসিস করি, যেটা হচ্ছে যে আপনার ইউএসজির পলিসিস্টিক ওভারি থাকলেও তার সাথে আপনার পিরিয়ডস এর প্রবলেম থাকবে, ইরেগুলার ব্লিডিং, কম কম ব্লিডিং, অনেকদিন বাদে বাদে ব্লিডিং, বা একেবারেই পিরিয়ডস হচ্ছে না সেইটা, অথবা আপনার এক্সেসিভ ফেসে হেয়ার গ্রোথ বা বডি হেয়ার গ্রোথ, বা ব্লাড টেস্ট করলে কিছু কিছু হরমোন খুব অত্যধিক বেড়ে যাওয়া, এগুলোর মধ্যে এগুলো থাকবে। মানে ইউএসজি ফাইন্ডিং এর সাথে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তবে গিয়ে আমরা বলবো যে হ্যাঁ পিসিওএস হয়েছে, তাহলেই ট্রিটমেন্ট দরকার। তো অনেকেই এটা জিজ্ঞেস করেন যে এটা লং টার্ম হেলথের কি এফেক্ট আছে, বা এটা থাকলে ভয়ের কি আছে। আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডিটা অনেকটা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার এগুলোর মতোই একটা লং টার্ম কন্ডিশন। কি কি হতে পারে? ইউজুয়ালি যেটা হওয়ার রিস্ক থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস। লং টার্মে গিয়ে ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি, চান্সটা একটু বেশি থাকে। সেজন্য আমরা রুটিন মনিটরিং, রেগুলার মনিটরিং করতে করাই সব সময় যাদের পিসিওডি ডায়াগনোসড। হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স থাকে, ক্যান্সার। এটা যদিও শুনতে খুব মানে শুনে খুব ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু আসলে কারণটা যেটা সেটা হচ্ছে যদি কারুর পিরিয়ডস না হয় তাহলে ফিমেল হরমোন দু ধরনের হয়। তো একটা হরমোন থাকে যেটা যদি রেগুলার পিরিয়ডস না হয় সেটা এক্সেসিভ পরিমাণে বেরোতে থাকে। তো সেটা হচ্ছে আমাদের জরায়ুর ভেতরের যে লাইনিং সেটা গ্রোথ গ্রোথে হেল্প করে। যদি গ্রোথ হয়ে যায় আর যদি পিরিয়ডস না হয় তখন সেক্ষেত্রে ওখান থেকে খুব রেয়ারলি ওখান থেকে ক্যান্সার হওয়ার রিস্ক থাকে, কিন্তু সেটা কিন্তু শর্ট টার্মে নয়। সেজন্যই আমরা রেকমেন্ড করি যাদের পলিসিস্টিক ওভারি থাকে অ্যাটলিস্ট বছরে 4টে পিরিয়ডস হতেই হবে। তাতে এন্ডোমেট্রিয়াম বা ইনার লাইনিং যেটা থাকে জরায়ুর সেটা প্রোটেক্টেড থাকে। ডিপ্রেশন, তার কারণ হচ্ছে পিরিয়ডস না হওয়া, পিরিয়ডস এর সেটার জন্য যেসব প্রবলেম, অথবা যারা প্রেগনেন্সি চাইছেন প্রেগনেন্স হতে পারছেন না, কনসিভ করতে পারছেন না, অথবা বডি ওয়েট খুব বেড়ে যাচ্ছে, মানে কমাতে পারছেন না, সেই সব ব্যাপারগুলো ওভারঅল একটা আপনার মুডের উপর একটা এফেক্ট ফেলে, তাই ডিপ্রেশন এগুলো দেখা দেয়। ওয়েট বেড়ে গেলে স্নোরিং বা নাক ডাকা, বা যেটাকে আমরা ওই রাত্রিবেলায় স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলি, এটা হয় অনেক সময়, আর তাতে সারাদিন একটা ঝিমুনি ভাব এইসব গুলো হওয়ার একটা। তো এগুলো তো কমপ্লিকেশন বললাম। তো কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করার কি উপায়? প্রিভেন্ট করার উপায় হচ্ছে হেলদি লাইফস্টাইল। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিন্তু মেইন ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মেজার্স। লাইফস্টাইল মেজার্স মানে ডায়েট। ডায়েট হচ্ছে যেটা লো কার্বোহাইড্রেট হাই প্রোটিন ডায়েট, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, ফ্রাইড ফুড অ্যাভয়েড করা, আর এক্সারসাইজ। যোগা হোক, জিম জয়েন করা হোক, যেভাবেই হোক, ডেইলি এক্সারসাইজ। তাতে মানে যদি রেগুলার নাও পসিবল হয় অ্যাটলিস্ট মানে সপ্তাহে 3 দিন আধ ঘন্টা করে, এটা স্টার্টিং, তারপর আস্তে আস্তে বাড়ানো। এটা মানে মেনলি সিডেন্টারি লাইফস্টাইল এগুলোর জন্য বা আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্যই হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এগুলো এখন বেশি দেখা দিচ্ছে। তো সেজন্যই হেলদি লাইফস্টাইল থাকা দরকার। তাতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রবলেম গুলো বা যেসব হরমোনাল চেঞ্জেস গুলো হয় সেগুলোও কম থাকবে। তাতে করে লং টার্ম যেসব কমপ্লিকেশন গুলো হয় সেগুলো প্রিভেন্ট করা পসিবল হবে। রেগুলার হেলথ চেকস, মানে তাতে যেটা করা হয় যেটা হচ্ছে, যেটা আমি বললাম যে ডায়াবেটিস এর রিস্ক থাকে, হাই ব্লাড প্রেশারের রিস্ক থাকে। তো সেজন্য সুগার মানে বছরে একবার করে অ্যাটলিস্ট সুগারে চেক আপ হওয়া দরকার, বিপি চেক আপ হওয়া দরকার। আর যদি কারুর খুব হেভি ব্লিডিং, ইরেগুলার এক্সেসিভ ব্লিডিং হতে থাকে পিরিয়ডস এর সময়, তো সেক্ষেত্রে ইউএসজি করিয়ে দেখা যে কোনো প্রবলেম কিছু হচ্ছে কিনা, দরকার হলে বায়োপসি গুলো করা, যেটা ক্যান্সার বললাম তার জন্য। মানে জাস্ট সিমটমস গুলো জেনে রাখা, এরকম নয় যে আপনাকে এভরি ইয়ারে আপনাকে ইউএসজি করতে হবে বা কিছু। জাস্ট সিমটমস গুলো জেনে রাখা, অ্যাওয়্যার থাকা, সেরকম প্রয়োজন হলে কনসাল্ট করা। রেগুলার হেলথ চেকের মধ্যে যেটা ডায়াবেটিস প্রিভেনশন, ক্যান্সারের জন্য যেটা আমি বললাম, ব্লিডিংটা খেয়াল রাখা, আর হাই ব্লাড প্রেশার যেটা সেটা প্রেশারটা চেক করা। ট্রিটমেন্ট তাহলে কি না, মেইন স্টে হচ্ছে খাওয়া দাওয়া আর হচ্ছে এক্সারসাইজ, এগুলো মানে মেনটেন করা, একটা হেলদি ওয়েট মেনটেন করা। আর মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে যে পিরিয়ডস এর যদি ইরেগুলারিটি থাকে সেগুলো কারেক্ট করার জন্য, বা যারা হয়তো ওয়েট লুজ করার চেষ্টা করছেন, সব রকম চেষ্টা করছেন তাও হচ্ছে না, তো সেক্ষেত্রে একটু ওয়েট লুজ করতে হেল্প করার জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি।
আর কিন্তু যেটা মানে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়েট লস আর এক্সারসাইজ। এবার ওয়েট যদি দেখতে হয়, ওবেসিটি ওভারঅল একটা প্রবলেম, পলিসিস্টিক ওভারি। এবার তার সাথে পলিসিস্টিক ওভারি ছাড়াও কিন্তু এক্সেসিভ ওয়েট গেইন, এটা একটা এখন খুব মানে মেজর সমস্যা হয়ে দেখা দিয়েছে। এটা বলার কারণ, এটা ওবেসিটি কখন বলছি আমরা, এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্সের চার্ট। এটা আমরা পেশেন্ট মানে কারুর কোনো মহিলার হাইটের রেসপেক্টে ওয়েট কতটা সেটার থেকে ক্যালকুলেট করি। আর এই গ্রিন জোনটা যেটা, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এর থেকে কম যদি থাকে তো আন্ডার ওয়েট, আর যখন 30-র ওপরে হয়ে যাচ্ছে তখন হচ্ছে ওবিসিটি। আর এই ইয়েলো রেঞ্জ যেটা, সেটা হচ্ছে ওভারওয়েট। আমাদের সবসময় চেষ্টা করা উচিত এই নর্মাল রেঞ্জের মধ্যে থাকার। যদি ওবেসিটি হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে, মানে এগুলো কেন এতটা ইম্পর্টেন্ট, এইটা আমি শুধু জাস্ট প্রেগনেন্সি, যারা প্রেগনেন্সির কথা ভাবছেন তাদের রেসপেক্টে আমি এটা ডিসকাস করব। কেননা সবসময়ই যারা প্রেগনেন্সির প্ল্যান করছেন তাদের আমরা বলি একটা অপটিমাম ওয়েট মেনটেন করতে। তার কারণ হচ্ছে, যদি ওয়েট বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিছু কিছু রিস্ক থাকে প্রেগনেন্সিতে। একটা হচ্ছে ব্লাড ক্লট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ডায়াবেটিস হওয়ার রিস্কটা বেশি থাকে। সেটা পলিসিস্টিক ওভারি যাদের রয়েছে, তাদের যাদের ছিল আগে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হওয়ার রিস্কটা একটু বেশি। হাই ব্লাড প্রেশার বা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড যে ব্লাড প্রেশার বেশি থাকা, সেটাও হওয়ার চান্স থাকে। এগুলো সবই কিন্তু প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম বলছি আমি। অথবা মেন্টাল হেলথ প্রবলেম, কিছু অ্যাংজাইটি, এত যদি কমপ্লিকেশন থাকে তো তার সাথে অ্যাসোসিয়েটেড অ্যান্টি ডিপ্রেশন গুলো চলেই আসে। বাচ্চার ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, যদি ওবেসিটি থাকে, মিসক্যারেজের চান্সটা সামান্য একটু বেশি হয়ে যায়। ওয়েট, বাচ্চার ওয়েট গেইনটা ঠিকঠাক হয় না বা গ্রোথটা ঠিকঠাক হয় না, বা অনেক সময় বাচ্চা এক্সেসিভ ওয়েট গেইন করে, বাচ্চা পেটের মধ্যে খারাপ হয়ে যাওয়ারও একটা রিস্ক থাকে। তো এগুলো হচ্ছে কমপ্লিকেশনস হতে পারে। তো সেটার জন্য কি করা উচিত, মানে কিভাবে এগুলো, মানে কিভাবে নর্মাল ওয়েট যেটা বা অপটিমাম ওয়েট যেটা, সেটা কিভাবে অ্যাচিভ করা যায়? খাওয়া দাওয়া, হেলদি ডায়েট, এক্সারসাইজ। এক্সারসাইজের তো সত্যিই কোনো বিকল্প নেই। আর হচ্ছে ফোলিক অ্যাসিড বলে একটা আমরা মেডিসিন ইউজুয়ালি প্রেগনেন্সির প্রথমে স্টার্ট করি, কিন্তু যারা হয়তো একটু বেশি ওয়েট নিয়েই প্রেগনেন্সি স্টার্ট করছেন তাদের ক্ষেত্রে, বা প্ল্যান করেছেন কিন্তু হচ্ছে না, সেই এতেই প্রেগনেন্সি এসেছিল, তাদের ক্ষেত্রে আমরা প্রেগনেন্সির আগে থেকেই ফোলিক অ্যাসিড স্টার্ট করে দিই, যাতে বাচ্চার নার্ভ ডেভেলপমেন্ট এগুলোতে কোনো প্রবলেম না থাকে। তো ফিউচার প্রেগনেন্সি, আপনাদের পরিচিত কেউ প্রেগনেন্সির চেষ্টা করছেন আর ওজনটা তাদের বেশি রয়েছে, তাদের অবশ্যই বলুন ওয়েট লুজ করতে। আর তার কারণ হচ্ছে, ওয়েট লুজ করলে প্রেগনেন্সি আসার চান্স, স্পন্টেনিয়াসলি প্রেগনেন্সি আসার চান্স আর হেলদি প্রেগনেন্সি হওয়ার চান্সটা বেড়ে যাবে। যেসব অ্যাডিশনাল রিস্ক যেগুলো মায়েদের বা বাচ্চাদের আমি বললাম, সেগুলোর চান্সটা অনেকটা কমে যাবে। আর ডায়াবেটিস হওয়ার চান্সটা কমে যাবে। ইভেন পরবর্তী ক্ষেত্রেও, মানে ভবিষ্যতেও আফটার প্রেগনেন্সিও ডায়াবেটিস হওয়ার রিস্কটা কমে যায়। এমনকি বাচ্চারও ডায়াবেটিস বা পলিসিস্টিক ওভারি বা ওভারওয়েট হওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো কিন্তু কমে যায়। যদিও মানে অনেক কমপ্লিকেশনস বললাম, কিন্তু যদি কেউ এরকম মানে খুব বেশি ওয়েট নিয়ে প্রেগনেন্সি স্টার্ট করেন, সেটা আমরা সেভাবেই ম্যানেজ করি। গ্রোথের প্রবলেম যেগুলো, সেগুলো একটু বেশি মনিটরিং করতে হয়। এরকম নয় যে ওয়েট বেশি হলো তো মানে হবেই কমপ্লিকেশন। কমপ্লিকেশন হতে পারে, সেগুলো মনিটর করা হয়, সেগুলো হলে সেগুলো সেভাবে ম্যানেজ করা হয়। এবারে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পিরিয়ডস এর প্রবলেম। তো পিরিয়ডস এর প্রবলেম কি হতে পারে সেটা জানার আগে জানতে হবে পিরিয়ডস নর্মালি কেমন হয়, মানে সেগুলো জানতে হলে পিরিয়ডস এর কতগুলো বৈশিষ্ট্য জানতে হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে অনেকের এটা হচ্ছে একটা রেঞ্জ, মানে একটা পিরিয়ডস থেকে আরেকটা পিরিয়ড স্টার্ট হওয়ার মধ্যে যে গ্যাপটা, সেটা জেনারেলি কিন্তু 24 to 38 ডেজ এর মধ্যে থাকে। মানে এটা একটা রেঞ্জ। যদি কারুর প্রত্যেক 28 দিনে যদি নাও হয়, কারুর হয়তো 24 দিনের সাইকেল, সেটাও নর্মাল। বা কারুর 38 ডেজ এর সাইকেল, দ্যাট ইজ অলসো নর্মাল। মানে এটা হচ্ছে রেঞ্জ একটা থাকে, কারুর কোনো ফিক্সড নেই যে 28 দিন মানে 28 দিনই নর্মাল, বাকি সবগুলো অ্যাবনর্মাল। তবে সেটা ফিক্সড থাকতে হবে। আর কিছুটা রেগুলারিটি, মানে কখনো কখনো ভ্যারিয়েশন হয়, মানে অনেকেই বলেন যে আগে এরকম ছিল পিরিয়ডসটা, এখন এতদিন বাদে বাদে হচ্ছে। তো একটা পিরিয়ডস এর আরেকটা পিরিয়ডস এর মধ্যে যে গ্যাপ,
এটার যে ভ্যারিয়েশনটা সেটা 7 থেকে 9 দিনের মধ্যে যদি থাকে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা নর্মাল। ডিউরেশন 8 দিন বা তার কম যদি হয় সেটা নরমাল। আর ভলিউম, কখনোই আমরা ভলিউম দেখি না, তবে যদি কখনো 8টা বা তার বেশি প্যাড ইউজ করতে হয় বা যদি প্রচুর ক্লটস পাস হচ্ছে সেরম যদি হয় তাহলে সেটা বেশি, কিন্তু সেরম যদি না হয় তাহলে নর্মাল। তাহলে অ্যাবনর্মাল ব্লিডিং কি হলো? ফ্রিকোয়েন্সি যদি দেখতে যাই, যদি কারুর একেবারেই পিরিয়ডস না হয় তাহলে সেটা প্রবলেম, তাহলে সেটা অবশ্যই অ্যাবনর্মাল। ইনফ্রিকুয়েন্ট মানে যদি 38 দিনের বেশি লেন্থি সাইকেল হয়ে যায় তাহলে সেটা অ্যাবনর্মাল। খুব বেশি ফ্রিকোয়েন্ট 24 দিনের কম, 24 দিনেরও কম ফ্রিকোয়েন্সিতে পিরিয়ডস আসছে, সেটাও প্রবলেম। রেগুলারিটি মানে একটা সাইকেল আর আরেকটা সাইকেলের মধ্যে ভ্যারিয়েশন যদি 10 দিন বা তার বেশি হয়ে যায়, মানে একটা সাইকেল আপনার 28 দিনের হলো, নেক্সট সাইকেলটা 48 ডেজ এর হয়ে গেল বা 38 এর বেশি হয়ে গেল, তো এই জিনিসটা হচ্ছে অ্যাবনর্মাল, মানে ইরেগুলার হচ্ছে আপনার। তার মানে ডিউরেশন যদি 8 দিনের বেশি হয় তাহলে অবশ্যই সেটা প্রলংড, সেটা তখন প্রবলেম। আর যদি খুব এক্সেসিভ হেভি ব্লিডিং হয় বা একেবারেই কম হয়, মানে চেঞ্জ করতেই হচ্ছে না, মানে বা 2 দিনের কম থাকছে, এরকম যদি হয় তাহলে সেটা ভলিউমটা খুব লাইট। তো এরম যদি হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে একটা জাস্ট কি ধরনের আপনার পিরিয়ডস এর প্যাটার্নটা কিরকম সেটার একটা নোট ডাউন করে রাখুন, দিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করুন। আমরা যেটা করি, ফার্দার আরো ইভ্যালুয়েশন দরকার হয় যখন এইরকম পিরিয়ডস এর প্রবলেম হচ্ছে, আমরা কিছু ব্লাড টেস্ট করাই, থাইরয়েডের টেস্ট, হিমোগ্লোবিন, এগুলো ইউএসজি করাই। ইনফেকশনের স্ক্রিনিং করতে হয় অনেক সময়। আর প্যাপসমিয়ারটা আমি ডিটেলসে পরে আলোচনা করব। তো এগুলো আমরা করে থাকি, এক্সামিনেশন করি, দিয়ে তারপর যা প্রবলেম পাওয়া যায় সেই অনুযায়ী ট্রিটমেন্ট। এবার হচ্ছে ফাইব্রয়েডস। এবার ফাইব্রয়েডস হচ্ছে এক্সেসিভ ব্লিডিং হওয়ার বা হেভি ব্লিডিং বা পেইনফুল ব্লিডিং হওয়ার একটা খুব কমন কারণ। আরো অনেক কারণে হেভি ব্লিডিং হতে পারে, সেগুলো আজকে আমি আর ডিটেলস আলোচনা করছি না। ফাইব্রয়েডস এটা বেসিক্যালি একটা বিনাইন টিউমার। এটা জরায়ু থেকে, জরায়ুর ওয়াল থেকে হয়। আর খুবই কমন, মানে দেখা গেছে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের, মানে প্রায় 30% মহিলাদেরই ফাইব্রয়েডস হতে পারে। আর ফাইব্রয়েডস হলে অনেকের খুব বড় ফাইব্রয়েড থাকলেও কোনো সিমটম হয় না, অনেকের আবার খুব ছোট ফাইব্রয়েডেও প্রচুর সিমটম হয়। সিমটম কি কি হতে পারে? সিমটম হতে পারে পিরিয়ডস এর প্রবলেম, মানে খুব অতিরিক্ত ব্লিডিং হওয়া, খুব ক্লটস পাস হওয়া, খুব পেইন হওয়া পিরিয়ডস এর সাথে, অথবা পিরিয়ডস হয়তো পরিমাণে ঠিক আছে কিন্তু তলপেটে প্রচন্ড ব্যথা হওয়া, তলপেটে হেভিনেস, আহ ভারী ভারী লাগা, এই সমস্যাগুলো বা হচ্ছে ফাইব্রয়েডস থাকলে হতে পারে। প্রেগনেন্সির সময় যদি ফাইব্রয়েডস থাকে তাহলে অনেক সময়ই প্রেগনেন্সির কিছু কিছু প্রবলেম হয়, যেমন বাচ্চার গ্রোথের প্রবলেম বা ডেলিভারির সময় সময়ের সমস্যা, এইসব বা আর্লি ডেলিভারি হওয়া, আহ আগে আগে ব্যথা উঠে যাওয়া বা জল ভেঙে যাওয়া, এইসব সমস্যাগুলো বা ফাইব্রয়েডস এর থেকে প্রেগনেন্সির সময় পেন হওয়া, এইসব সমস্যাগুলো দেখা দেয়। কিছু ছবি আছে আমার কাছে, এইটা হচ্ছে ফাইব্রয়েডস কোথায় কোথায় হতে পারে। এটা নর্মালি এটা জরায়ু, এটা একদিকে টিউব, একদিকের ওভারি, এটা আরেকদিকে টিউব, আরেকদিকের ওভারি। তো এটা একটা ফাইব্রয়েড, এটা অনেকটাই বাইরের দিকটাতে। এটা আরেকটা ফাইব্রয়েড, বিভিন্ন হতে পারে, দেওয়ালে হতে পারে, বাইরের দিকটাতে হতে পারে, ভেতরের দিকে, ভেতরের দিকটাতে হতে পারে। মেনলি যেগুলো ভেতরের দিকটাতে ইম্পিঞ্জ করে থাকে সেইগুলো কিন্তু সাধারণত খুব এক্সেসিভ ব্লিডিং বা পেন এগুলো করায়। অনেক সময় এই জাতীয় যে ফাইব্রয়েড গুলো, এগুলো কোনো সিমটমই করে না, এগুলো অনেক সময়ই পেশেন্টরা অনেক যখন খুব বেশি বড় হয়ে যায় তখনই প্রেজেন্ট করেন। এর, করেছি ডেলিভারি হয়ে যাওয়ার পরে, সিজারিয়ান সেকশন হয়ে যাওয়ার পরে, এটা জাস্ট ওপরে একটা ফাইব্রয়েড রয়েছে। এটা নর্মালি জরায়ু প্রেগনেন্সির পরে এতটাই বড় থাকে। তারপর ফাইব্রয়েডটা রিমুভ করে দেওয়ার পরে এইটা হচ্ছে রিপেয়ার। এটা আরেকটা ফাইব্রয়েড। ইনার প্রচন্ড এক্সেসিভ ব্লিডিং হতো, তার সাথে প্রচন্ড পেন হতো, ইউরিন করতে সমস্যা হতো। তো এটা একটা ফাইব্রয়েড, তার সাথে এটা জরায়ু। এটা এখানে অতটা ভালো, এটা অপারেশনের সময়কার ছবি, এটা হচ্ছে বেরোনোর পরে। জরায়ুটা ইটসেলফ অনেকটাই বড় হয়েছে, এর ভেতরে অনেকগুলো ফাইব্রয়েড ছিল। আর এটা একটা বিশাল বড় ফাইব্রয়েড, যেটা থাকার জন্যই পেচ্ছাপ করার সমস্যা বা টয়লেট যাওয়ার সমস্যা এগুলো সব হতো।
ব্যথা হতো খুব বেশি, ব্লিডিংটাও খুব বেশি হতো। এটা আরেকটা ফাইব্রয়েড জরায়ু। এটা হচ্ছে এই পেশেন্ট খুব ইয়াং এজের ছিল, তো আমি শুধুই ফাইব্রয়েডটা রিমুভ করেছি, কেননা ওর ভবিষ্যতে আবার বাচ্চা নেওয়ার প্ল্যান ছিল। সরি, বাচ্চা নেওয়ার প্ল্যান ছিল না, কিন্তু ইয়াং এজ বলে ওই জন্য এটা হচ্ছে লাইগেশন করা হয়েছে ওর, তার সাথে দুটো ফাইব্রয়েড এটা রিপেয়ার করে দেওয়া হয়েছে। এটা আরেকটা জরায়ু বাদ দেওয়ার অপারেশন, হিস্টেরেক্টমি। এটা পুরোটাই মানে বিশাল বড় ফাইব্রয়েড হয়ে গেছে এটা, অনেকগুলো ছোট ছোট ছিল দিয়ে পুরো ইউট্রাসটাই অনেকটা বড় হয়ে গেছে। এখানে আরেকটা ছবি রয়েছে যেখানে কতগুলো ছোট ছোট ফাইব্রয়েড রয়েছে, তাই একটু ইরেগুলার শেপ, প্লাস তার সাথে একটা ওভারিতে সিস্ট। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস, এটাও হয়তো অনেকে শুনে থাকবেন। এটা খুবই এটা মানে প্রায় 10% মহিলারা এটাতে এফেক্টেড হন। এন্ডোমেট্রিওসিসে কি হয়, এন্ডোমেট্রিওসিসে বেসিক্যালি জরায়ুর ভেতরের যে লাইনিংটা থাকে সেইটা হচ্ছে জরায়ুর গায়ে অথবা ডিম্বাশয়ে বা পেটের মধ্যে গিয়ে ইমপ্ল্যান্ট করে যায়, দিয়ে প্রত্যেক মাসে যখন ব্লিডিং হয় তখন ওগুলো থেকেও ব্লিডিং হতে থাকে। সেজন্যই ওটা ওভারিতে সিস্ট তৈরি করে বা পেটের ভেতরে অন্যান্য স্ট্রাকচার গুলোকে জড়িয়ে ধরে রাখে। তো এটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে অতিরিক্ত ব্লিডিং হওয়া, পেইন হওয়া, এই সমস্যাগুলো হয়। তো এখানে একটা এন্ডোমেট্রিওসিসের ছবি আছে আমার। এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস সিস্ট, দুটো দুদিকের। এটা একটা ল্যাপারোস্কোপির ছবি মাইক্রোসার্জারির। ইউট্রাস, এটা হচ্ছে বাঁ দিকের ওভারিতে সিস্টটা, এটা ডান দিকের ওভারিতে সিস্টটা। এগুলো আসলে আশেপাশে স্ট্রাকচার গুলোকে খুব জড়িয়ে রাখে। নেক্সট, এটা একটা খুব রেয়ার এন্ডোমেট্রিওসিস। এখানে পেশেন্টের যেটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে যে ওর প্রত্যেক মাসে পিরিয়ডস এর সময় নাভি থেকে ব্লিডিং হতো, তো আর প্লাস এই প্রচন্ড ফুলে যেত। তো ইউএসজি করে দেখা গেল যে ওখানে নাভিতে এন্ডোমেট্রিওসিস, পেশেন্টের পেটের ভেতরে আর কোথাও কোনো এন্ডোমেট্রিওসিস নেই, সিজারিয়ান সেকশন হয়েছিল। আর তো এইটা রিমুভ না করলে হয় না, তো এটা রিমুভ করার পরে এই ছবিটা, পেশেন্ট এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো এগুলো খুবই রেয়ার। এবার হচ্ছে ওভার সিস্ট বললে অনেকেই যেটা ভয় পান যে সিস্ট আছে মানেই অপারেশন করতে হবে, সেটা কিন্তু নয়। সিস্ট যখন থাকে তখন আহ, যেটা আমরা সাধারণত দেখি যে কি ধরনের সিস্ট, কেননা ওভারিয়ান সিস্ট কিন্তু বিনাইনও হতে পারে আবার ক্যান্সারও হতে পারে। তো সেটা ওই ইউএসজি করিয়ে ইউএসজির ক্যারেক্টার দেখতে হয়, তার সাথে কিছু ব্লাড টেস্ট করতে হয়, করে বুঝতে হয় যে এটা কি ধরনের সিস্ট। তারপরে ডিপেন্ড করে যে কতটা বড় রয়েছে, সেটা মেডিকেলি ট্রিটমেন্ট পসিবল কিনা। মেডিকেলি ট্রিটমেন্ট যদি তাহলে মেডিসিন দেখা হয়, তারপর যদি দেখা যায় যে মেডিসিন দেওয়ার পরেও সাইজ সেম বা বেড়ে যাচ্ছে বা অন্য কোনো ফিচার্স অ্যাপিয়ার করছে, তখন সেটা রিমুভ করা হয়। তো আমি জাস্ট এখানে ডিটেলসে আর বেশি যাবো না, জাস্ট কয়েকটা ছবি দেখাবো। এটা একটা ওভারিয়ান সিস্ট, মানে এটা সাইজটা দেখেই বোঝা যাচ্ছে এটা অলমোস্ট 4 কেজির সিস্ট ছিল। পেশেন্টের শ্বাস নেওয়ার সমস্যা, খাওয়ার সমস্যা এসব নিয়েই এসেছিল। তো এটা টোটালি রিমুভ করা হয়েছে, কিন্তু এটাও কিন্তু ক্যান্সার ছিল না, পেশেন্ট খুবই ভালো আছে এখন। এটাও একটা 3 কেজির সিস্ট, তার সাথে তার জরায়ুও বাদ গেছে। এটাও ক্যান্সার ছিল না, এটা টোটালি রিমুভ করার পরও পেশেন্ট এখন টোটালি সুস্থ। এইটা একটা সিস্ট আমি দেখাবো। এটা বেসিক্যালি একটা 10 বছরের বাচ্চা মেয়ের। ও যেটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে যে তলপেটে প্রচন্ড ব্যথা, ওষুধ খেয়েও কমছিল না। আগে কখনো সিস্ট কিছুই জানা ছিল না, 10 বছরের মেয়ে, তার পিরিয়ডসই হয়নি তখনো। এবার ইউএসজি যখন করা হলো দেখা গেল সিস্ট আছে। আর ব্যথা যেহেতু কমছিল না, ইউএসজির পরে সিটি স্ক্যান করানো হয়, কেননা অনেক সময় কি হয় যদি সিস্ট থাকে তাহলে সেটা ঘুরে যায়, সিস্ট বলি আমরা ওটাকে। এবার সেক্ষেত্রে যখন ওটা ঘুরে যায় তখন ওর ব্লাড সাপ্লাইটা কিন্তু সিস্টের এফেক্টেড হয়, বা ওভারঅল ওভারির কিন্তু ব্লাড সাপ্লাই এফেক্টেড হয়। তো সেটা কিন্তু একটা এমার্জেন্সি সিচুয়েশন। তো এখানে আমরা খুব আর্জেন্টলি পেশেন্টকে ওটিতে নিয়েছিলাম। এটা একটা ল্যাপারোস্কোপির ছবি। এইখানে দেখা যাচ্ছে যে এটা ঘুরে গেছে, এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এটা ঘোরানোর যখন আনটুইস্ট করা হলো, আমরা যেহেতু টাইমলি নিয়েছিলাম পেশেন্টকে, সেজন্য এটা পুরো সুন্দর রেড হয়ে গেল। ব্ল্যাক মানে ব্লাড সাপ্লাই ভালো ছিল না, একটু কম্প্রোমাইজড হচ্ছিল, তারপরে ঘুরিয়ে দেওয়ার পর ব্লাড সাপ্লাই আবার ব্যাক টু নর্মাল। এটা হচ্ছে সিস্টার রিমুভ করার পরের ছবি। তো এটা দেখানোর কারণ, এটা দেখানোর উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে যখন কারুর সিস্ট থাকছে আর তার সাথে হয়তো হয়তো পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্ট চলছে, সেটা মেডিকেলি ম্যানেজমেন্ট পসিবল, সেটা চলাকালীন যদি হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা হয়
যেটা কোনো পেইন কিলার বা কিছুতে কমছে না, তাহলে এই সাসপিশনটা সবসময় থাকে। এসব ক্ষেত্রে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যেই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাচ্ছেন ওনাদের কাছে যান। কেননা এই জিনিসটা আর্লি ডায়াগনোসিস ও আর্লি ট্রিটমেন্ট খুব দরকার হয়, তাহলে ওভারি টিউব এগুলো কিন্তু বাঁচানো সম্ভব হয়। তো সেটা খুব দরকারি। আচ্ছা, তো এতগুলো যখন কন্ডিশন বলা হলো, মানে পেইন হোক বা ব্লিডিং হোক বা আপনার সিস্ট থাকুক, তো অনেক সময় এগুলোই প্রায় 50-60% বা অনেক ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেলি ম্যানেজ করতে পারি প্রবলেম গুলোকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেডিকেলি ম্যানেজমেন্ট পসিবল হয় না, তখন অপারেশন দরকার হয়ে পড়ে। তো অপারেশন যখন দরকার হয়, বিশেষ করে যাদের ফ্যামিলি কমপ্লিট, যাদের অলমোস্ট মানে 45 বা 50 এজ হয়ে গেছে, তারা অপারেশনের জন্য প্ল্যান করছেন। তো তাদের ক্ষেত্রে আমি জাস্ট একটু ছোট দু একটা কথা বলবো। অনেকে জিজ্ঞেস করেন যে ওপেন না মাইক্রো সার্জারি কোনটা ভালো। তো সেটার ব্যাপারে একটু জাস্ট ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে যে ওপেন অপারেশনের ক্ষেত্রে রেস্টটা একটু বেশি দিনই নিতে হয়, যেহেতু উম, বেশি বড় কাটটা হয়, ডিপেন্ড করে আপনার কি প্রবলেম রয়েছে, তার উপর ডিপেন্ড করে যে ইনসিশন বা স্কারের সাইজটা কেমন হবে। আর যেহেতু ওপেন, তো সেক্ষেত্রে অপারেশনের পরে ব্যথা ট্যাথা গুলো একটু বেশি থাকে, তাই বেশি দিন একটু রেস্ট নিতে হয়। হার্নিয়া যাতে না হয় তার জন্য রেস্টটা একটু বেশি দিনই নিতে হয়, অনেক ক্ষেত্রে 2 থেকে 3 মাস অব্দি রেস্ট নিতে হয়। মানে ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটি হতে প্রায় 3 মাস সময় লাগে। আর মাইক্রো সার্জারির ক্ষেত্রে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে মাইক্রো সার্জারিতে পেইনটা কম হয়, যেহেতু খুব বেশি বড় কাট হয় না। তো সেটা কসমেটিক্যালি বেটার, স্কার বেশি হচ্ছে না। আর রিকভারি খুব ফাস্ট হয়। আর যেটা হচ্ছে যে হার্নিয়ার রিস্কটাও অনেকটা কম। মানে যে ক্ষেত্রে যেটা যদি ধরা যায় যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে আমরা সাধারণত 3 মাস অব্দি রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি বলি, আর সেটা ওপেনের ক্ষেত্রে অলমোস্ট 2 মাস। তো সেটা একটা সুবিধা। তো যদি এরকম কেউ থাকেন যারা এরকম ভাবছেন, তো তাদের আপনারা জাস্ট ইনফরমেশনটা দিতে পারেন, তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে ডিসাইড করতে। রয়েছে প্যাপসমিয়ার। প্যাপসমিয়ার যেটা আমি আগেও বলছিলাম, প্যাপসমিয়ার কি এক্স্যাক্টলি, মানে প্যাপসমিয়ার হচ্ছে যে স্ক্রিনিং টেস্ট। যেরকম অনেকে আজকাল রুটিন হেলথ চেক আপ করান, তার মধ্যে কিন্তু প্যাপসমিয়ার থাকে। তো প্যাপসমিয়ারটা করা হয় বেসিক্যালি সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্স মানে হচ্ছে জরায়ুর নিচের দিকের যে অংশটা, সেখানকার ক্যান্সারের স্ক্রিনিং। এটা স্ক্রিনিং মানে এটা ক্যান্সার হওয়ার অনেক আগের থেকেই করা হয়, রুটিন টেস্ট। তো সেখানে কি করা হয় না, সার্ভিক্সের যে ওখানে যে সেল থাকে, ওখানে যে ফ্লুইডটা থাকে, সেইটা আমরা টেস্ট করতে পাঠাই, এটা দেখার জন্য যে ওই সেলের মধ্যে কোনো প্রবলেম কিছু রয়েছে কিনা, কোনো চেঞ্জ কিছু রয়েছে কিনা। এটা করার কারণটা হচ্ছে যে যখন মানে সার্ভাইকাল ক্যান্সার একটা এমন একটা কন্ডিশন, যেটা মোস্টলি একটা ভাইরাল ইনফেকশন থেকে হয়, এইচপিভি ভাইরাস বলে এটাকে। আর এই ভাইরাল ইনফেকশন হওয়ার থেকে ক্যান্সার হতে অলমোস্ট 10-15 বছর লেগে যায়। তো সেজন্য যদি একদম ঠিকঠাক টাইমে রুটিনলি স্ক্রিনিং করা হতে থাকে, তাহলে আর্লি ডিটেকশন পসিবল। যখন ক্যান্সার ডেভেলপ করছেও না, জাস্ট মাইল্ড চেঞ্জেস, আর্লি চেঞ্জেস, সেই আর্লি ডিটেকশন করা পসিবল। আর সেভাবে আমরা ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। ইন্ডিয়াতে অতটা অ্যাওয়ারনেস নেই, মানে সবাই অনেকেই করেন না, কেননা জানা নেই সেজন্য। কিন্তু এটা আসলে আমরা অনেকটাই ওভারঅল ক্যান্সারের ইনসিডেন্সটা, সার্ভিক্সের ক্যান্সারের ইনসিডেন্সটা কিন্তু কমাতে পারবো। দেখা গেছে যে প্যাপসমিয়ার করলে রুটিনলি ঠিকঠাক ভাবে, তাহলে 70-80% ক্ষেত্রে আমরা ক্যান্সারের ইনসিডেন্সটা কমাতে পারি। কখন করা উচিত, তাহলে কখন থেকে স্টার্ট করা উচিত? আইডিয়ালি 25 ইয়ার্স, বা আমি রেকমেন্ড করবো আফটার ম্যারেজ। কেননা ইউজুয়ালি এটা মানে সেক্সুয়াল ইন্টারকোর্স এগুলোর পরেই ওই ভাইরাল এক্সপোজার ওটা হয়। তো সেজন্য আফটার ম্যারেজ, তারপর এভরি 3 ইয়ার্স, 50 বছর বয়স অব্দি, 50 থেকে 65 অব্দি এভরি 5 ইয়ার্স, অথবা ইন বিটুইনও করা হয় যদি আপনার এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ, এক্সেসিভ মানে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে হয়তো পিরিয়ডস ছাড়াও অন্য যে কোনো সময় হঠাৎ করে স্পটিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে, বা ফিজিক্যাল রিলেশনের পরে ব্লিডিং হচ্ছে, এই ধরনের সমস্যা যদি থাকে। আর হোয়াইট ডিসচার্জ, যেটা তো খুবই কমন, যদি এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ এগুলো থাকে, তো অবশ্যই এগুলো এই রুটিন টেস্ট ছাড়াও মাঝেও করানো দরকার। আর একটা ভ্যাকসিন রয়েছে,
যেহেতু এটা মোস্টলি একটা ভাইরাস এর জন্য, এইচপিভি ভাইরাসের জন্যই হয়তো তার ভ্যাকসিনও রয়েছে, সেটা 99% এফেক্টিভ। খুব ইয়াং এজেই এটা দেওয়া যায়, যাদের মানে একদম ছোট বাচ্চা যারা 12-13 বছর বয়সের, তাদেরকে ইউজুয়ালি যদি 12-13 বছর বয়সে দেওয়া হয় তাহলে 2টো ডোজ দিলেই যথেষ্ট। যদি তারপরে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 3টে ডোজ ইউজুয়ালি দিতে হয়। আর এটা 99% এফেক্টিভ। ইভেন যদি একটু বেশি বয়সেও নেওয়া হয়, দেখা মানে আপ টু 49 ইয়ার্স অব্দি দেওয়া যেতে পারে। এফেক্টিভিটিটা অতটা বেশি হয় না সেক্ষেত্রে, কিন্তু তাও মানে তাও অনেকটাই প্রিভেন্ট করতে পারে। তো মোটামুটি এই হবি আজকের ডিসকাশনটা ছিল, আর বেশি কিছু স্লাইড আমি বানাইনি। তো আপনাদের কোয়েশ্চেন যদি কিছু থাকে তো সেগুলো একে একে শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর শীত, দ্যাট ওয়াজ অ্যান এক্সেলেন্ট স্পিচ। আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আমাদের জন্য এতটা সময় দিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও যদি সম্ভব হয় আমরা আপনার কাছ থেকে আরো কিছু জ্ঞান অর্জনের আশা রাখছি। ধন্যবাদ। তবে আপনাকে আমরা আরেকটু সময়ের জন্য আমাদের মধ্যে চাইছি। যদি আমার স্টুডেন্টসদের কিছু প্রশ্ন থাকে তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রশ্নটা ওনার সামনে রাখতে পারেন, এবং এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে যে উনি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন, এবং আমরা সেইভাবেই খুশি থাকতে পারবো, এবং আমরা নিজেদেরকেও অনেক কিছু থেকে ভালো রাখতে পারবো। আমি আপনাদেরকে ইয়ে করছি, আপনারা এবার প্রশ্নটা রাখতে পারবেন। আমি আনমিউট করছি, আপনারা যে কেউ প্রশ্ন করলে করতে পারেন। আপনারা নিজেদেরকে আনমিউট করে আপনারা প্রশ্নটা রাখতে পারেন। ম্যাম ইজ দেবশ্রী। হ্যাঁ হ্যাঁ, আমার একটা জাস্ট ছোট প্রশ্ন আছে, মানে এটা আউট অফ কিউরিওসিটি। এই যে ফাইব্রয়েড ব্যাপারটা আছে, এটা কি অপারেট করতেই হয়? সব সময় নয়, কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে যে কি ধরনের সিমটমস হচ্ছে আর কতটা সাইজ রয়েছে। এবার কিছু কিছু বেসিক্যালি এটা ট্রিটমেন্ট যেটা হয় মানে সিমটমস হলে তবেই ট্রিট করি। আর সিমটমস মানে যেটা মেইন কনসার্ন থাকে সেটা হচ্ছে পিরিয়ডস এক্সেসিভ ব্লিডিং হওয়া। এক্সেসিভ ব্লিডিং হয়ে অনেক সময় হিমোগ্লোবিন অনেকের কম হয়ে যায়, সেই সব সমস্যাগুলো থাকে। তো ট্রিটমেন্ট যেটা, এটার দুটো পার্ট। একটা হচ্ছে মেইনলি মানে ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য। ব্লিডিং কন্ট্রোল করার জন্য কিছু কিছু মেডিসিন হয় যেগুলো প্রায় মানে 50-80% এফেক্টিভ থাকে। ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন থাকে। আর আর অনেকে জিজ্ঞেস করেন যে ফাইব্রয়েডের সাইজ কমার জন্য কিছু মেডিসিন আছে কিনা। বেসিক্যালি সেগুলো খুবই শর্ট টার্মের জন্য দেওয়া যায়, যেগুলো সাইজ কমানোর জন্য মেডিসিন হয়। আর ইউজুয়ালি 1 বছর, 6 মাস থেকে 1 বছর ওগুলো দেওয়া পসিবল হয়। আর নেগেটিভ যেটা, সেটা হচ্ছে যে এই ওষুধগুলোর সাইড এফেক্ট থাকে অনেক বেশি, তাই একটু ক্লোজ মনিটরিং দরকার হয়। আর মানে 1 বছর হয়তো কিছুটা সাইজ কমলো, একদম টোটালি 100% কিন্তু সাইজ কমে যায় না। 50-60% সাইজ কমতে পারে। তারপরে আবার উইদিন 1 to 2 ইয়ার্স আবার ব্যাক টু সেম হয়ে যেতে পারে। কেননা এগুলো বেসিক্যালি ফিমেল হরমোনস যতদিন বডিতে থাকবে ততদিন অব্দি ততদিন এগুলো গ্রো করতে এগুলো গ্রোথ থাকবে। আর করতে থাকবে আর কি। হ্যাঁ, আর গ্রোথটা কিন্তু সবার ফিক্সড নয়। কারুর হয়তো একটু র্যাপিড গ্রো করলো, কারুর একটু স্লোলি গ্রোয়িং হলো, তো সেটা একটু আনপ্রেডিক্টেবল। ওই জন্য আচ্ছা, মনিটরিং করতে হয়, আর সিমটমস খুব বেশি হচ্ছে কিনা সেটা জাস্ট খেয়াল রাখতে হয়। ওকে। আমার অ্যাকচুয়ালি একটা ফাইব্রয়েড আছে, দ্যাট ইজ আউটার সারফেসে 5 আচ্ছা, mm মতো, মানে 5 mm মানে একটা ছোট রসগোল্লা সাইজ, ঠিক আছে? বাট দেয়ার ইজ 5 নো, মানে তো খুবই ছোট। হ্যাঁ হ্যাঁ, ও তাই? এটা ছোট? আমাকে তো 5 mm আর 5 সেন্টিমিটার, না 5 না, মিলিমিটার না 5 সেন্টিমিটার? আই থিঙ্ক সিএম বোধহয়, সিএম আচ্ছা, আই সিএম থিঙ্ক। হলে হ্যাঁ তাহলে হ্যাঁ, সিএম হ্যাঁ হলে হ্যাঁ সেটা হ্যাঁ, মানে রসগোল্লা সাইজ আমাকে যেটা আচ্ছা বলেছিল ডক্টর। সো আচ্ছা। কিন্তু আমার ওটা কোনো সিমটম ছিল না। লাস্ট ইয়ার হুম, আমার ফুল বডি চেকআপে ওটা ধরা পড়েছিল বেসিক্যালি আচ্ছা। ইউএসজি তে। সো হুম আমার যেহেতু কোনো সিমটম ছিল না, তো ডক্টর বলেছিল যে তুমি জাঙ্কস ফুড বন্ধ করে দাও আর হুম জাস্ট লাইফস্টাইলটা চেঞ্জ করো, তাহলেই হয়তো হুম কমে যাবে হুম কিছুটা। হুম, তো আমার আজীবন খুব হেভি পিরিয়ড হয় বরাবর, আচ্ছা এবং প্রচন্ড পেটে ব্যথা থাকে সব সময়। বাট আচ্ছা। কোইন্সিডেন্টলি লাস্ট 2-3 মাস আমি একটু যোগা করছি, আর এখানে ক্লাসেও ভর্তি হয়েছি লাস্ট 1 মাস ধরে। হুম সো হুম, ফ্রম লাস্ট 2 মান্থস আমার একদম পেটে ব্যথাও নেই, এবং আমার পিরিয়ডস ফ্লো নর্মাল আছে।
তো মানে পিরিয়ডস ফ্লোটা নর্মাল বলবো না, মানে অন্যদের ক্ষেত্র থেকে হয়তো একটু বেশি আছে, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, মানে অ্যাজ সাচ আচ্ছা আই ক্যান, মানে ইটস ম্যানেজেবল আর কি। হ্যাঁ ঠিক মানে আছে উইদিন ডেইলি সেকেন্ড ডেতে হয়তো ম্যাক্সিমাম 5টা প্যাড কি 6টা প্যাড লাগছে হয়তো, So, আচ্ছা মানে সেকেন্ড ডেতে, বাকি দিন তো হ্যাঁ একটা দুটোতেই চলে যাচ্ছে, সো হ্যাঁ দ্যাট মিনস ইটস উইদিন প্রবলেম, উইদিন 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 নর্মাল হ্যাঁ নর্মাল রেঞ্জ। আর হুম, আমার পিরিয়ডস 28 ডেজ এর সাইকেলে হয়, আর 5 to 6 ডেজ থাকে, এবং এটা আজীবন, মানে হুম, মানে আমার 11 বছর, সরি 10 বছর বয়স থেকে স্টার্ট হয়েছে, এখনো অব্দি সেম, এটাই আমার সাইকেল। সো ঠিকই আছে তো কিন্তু ওই জন্য ডক্টর আমাকে বলেছিল যে ফাইব্রয়েডটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সো জাস্ট চেঞ্জ ইউর লাইফস্টাইল, আর খাওয়া হুম, জাঙ্কস ফুড বন্ধ করে দাও হ্যাঁ একদম। সেটার অ্যাডভান্টেজ যেটা লাইফস্টাইল চেঞ্জ করার বা যোগা করে যেহেতু লাভ হয়েছে, সেটার কারণটা হচ্ছে যে যখন ওয়েটটা গেইন হয়ে যায় বেশি, তখন বডিতে কিন্তু এই ইস্ট্রোজেন বলে একটা ফিমেল হরমোন একটু বেশি 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 করে প্রডিউস হয়। রাইট, তো রাইট, সেটা কিন্তু রাইট। এই জিনিসগুলো গ্রো করাতে হেল্প করে। ওই জন্য পলিসিস্টিক ওভারি যাদের রয়েছে বা যাদের এই ধরনের ফাইব্রয়েডের প্রবলেম, এগুলো কিন্তু যোগা খুব হেল্পফুল হয়। হ্যাঁ, হ্যাঁ, ওয়েট হ্যাঁ, কম থাকলে ওভারঅল রাইট, মানে ওভারঅল হেলথ রাইট। ইমপ্রুভ হবে, প্লাস এই হরমোনাল প্রবলেম গুলো একটু কম থাকে। কারেক্ট, কারেক্ট। সো আমার ওই বেসিক্যালি যেটা আমি এই 2 মাস নোটিস করলাম, মানে এই মাসে তো আমি আরো নোটিস করলাম, আমার মানে আমি বুঝতেই পারিনি আমার কবে ডেট এসে গেছে, আই জাস্ট ফরগট, মানে এতটাই আমি আচ্ছা নর্মাল ছিলাম, কোনো আচ্ছা ব্যথাই হয়নি। খুবই সো ভালো, দ্যাটস কন্টিনিউ দি ইউর যোগা। ওনলি, ইয়া, আই হোপ সো, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ইয়া। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাম, আমি 50 ইয়ার্স ওল্ড, হুম আর হুম মেনোপজ হয়ে গেছে। আমার হুম হুম। রেগুলারলি আমার রুটিন কি চেকআপ মাস্ট আছে, কি করাতে হবে? যে যদি আপনার গাইনিকোলজিক্যাল যদি বলা হয়, যদি আপনার প্যাপস্মিয়ার কখনো না করিয়ে থাকেন, তাহলে আমি একবার অবশ্যই করিয়েছি, করান। আমি হয়েছে লাস্ট করিয়েছি। আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে এভরি 5 ইয়ার্স আপ টু 65 ইয়ার্স করলেই হবে। ব্লাড প্রেশার চেক দরকার, ম্যামোগ্রাম ম্যাম, সুগার। হ্যাঁ ম্যামোগ্রাম ওটাও করাতে হবে? ম্যামোগ্রাম রুটিনলি করার দরকার নেই, নিজে এক্সামিন করুন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাই হচ্ছে আর্লিয়েস্ট ওয়ে অফ ডিটেক্টিং। তাতে যদি কখনো মনে হয় যে কোনো অ্যাবনর্মাল মাস বা কোনো পেইনফুল এরিয়া, বা হয়তো অন্যান্য জায়গার থেকে একটা লোকাল এরিয়ায় অতটা মানে একটু চেঞ্জেস রয়েছে, সেটা স্কিনের মধ্যে হোক, সেটা ভেতরের টিস্যুর মধ্যে হোক, এগুলো যদি থাকে, তাহলে তখন ম্যামোগ্রাম দরকার হতে পারে। তবে অবশ্যই মানে কনসাল্ট করে, কেননা উইথ এজ হরমোনাল এফেক্টের জন্য অনেক সময়ই কিন্তু মানে যেহেতু ব্রেস্ট টিস্যু একটা গ্ল্যান্ড, তো হরমোনাল এফেক্টের জন্য অনেক কিছু চেঞ্জেস আসে। তো সেটা কোনটা সিগনিফিকেন্ট কোনটা সিগনিফিকেন্ট নয়, সেটা আপনার ডক্টরই বলতে পারবেন। তো নিজে এক্সামিন করুন, যখনই দেখবেন কোনো চেঞ্জেস আছে, ইউজুয়াল যেরকম থাকে তার থেকে অন্যরকম, বা কোনো মাস দেখছেন বা কোনো পেইনফুল এরিয়া দেখছেন, তখন অবশ্যই কনসাল্ট করুন। ওকে কেননা ম্যামোগ্রাম কিন্তু ইটসেলফ একটা রেডিয়েশন এক্সপোজার থাকে, তো সেটা এভরি ইয়ার্স করানোর কোনো ইন্ডিকেশন নেই। ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, হ্যাঁ বলছি আমার এজ 45 ইয়ার্স। তো হ্যাঁ 2 বছর ধরে আমার একটু ইরেগুলার পিরিয়ড হচ্ছে। আচ্ছা মানে এই মাসে যেন হলো আপনার 3 মাস পর হলো। হুম তাহলে এর জন্য আমি কি করব? 3 মাস পর হলো, ওকে। থাইরয়েডের কোনো প্রবলেম বা কিছু নেই তো? না, না। আচ্ছা, 3 মাস পরে কি খুব হেভি ব্লিডিং হয়েছে? প্রথম 2 দিন একটু হেভি হয়েছিল, তারপর মোটামুটি 4 দিন ছিল, তারপর কমে গেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বন্দনা, তাহলে হ্যাঁ ইন্টারাপশন। বলছি, হ্যাঁ তুমি যে এই যোগাটা করছো, সেটা ম্যামকে জানাও যে কদিন তুমি যোগাটা করছো। হ্যাঁ, যোগাটা হলো আমার 3 মাস হলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। যেটা হচ্ছে যে যে 3 মাস, এই জাস্ট 3 মাস হলো আপনি ইরেগুলারিটি দেখছেন, তো একটু দেখে নিন কয়েকদিন, আর 1-2 মাস দেখে নিন। যদি এরকম পারসিস্টেন্টলি আপনার ডিলে হতে থাকে, তাহলে একটু আল্ট্রাসাউন্ড, স্ক্যান, ব্লাড টেস্ট এগুলো করতে হতে পারে। কেননা ইরেগুলার, যখন আপনি মেনোপজ অ্যাটেন্ড করছেন বা আফটার 45, একটু ইরেগুলারিটি এগুলো থাকে, কিন্তু সেটা নর্মাল নাকি সেটা কোনো প্রবলেমের জন্য হচ্ছে, সেটা জেনে নেওয়াটা ভালো, তাহলে নিশ্চিন্ত হতে পারবেন একটু। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার অনেক আর্লি মেনোপজ হয়ে গেছে, তো আচ্ছা, কত বছর বয়সে? আমার প্রায় 43 তে মেনোপজ হয়ে গেছে। আচ্ছা
এখন এমনি আমার কোনো মানে গায়নো নিয়ে কোনো সমস্যা কিছু নেই, আমি অনেক বছর যোগা করছি। তো আমার এখন 51। তো আমি হুম। মানে কি মানে সমস্যাটা কি হলে আমি কেয়ার নেব, মানে সেটা একটু জানতে চাইছি আর কি, মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আচ্ছা, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, কি হলো? শোনা মেবি যাচ্ছে। ভিডিওটা পজ হয়ে আছে, একটু ওয়েট করো, চলে আসবেন নিশ্চয়। নেটের কোনো প্রবলেম হবে বা কিছু, একটু ওয়েট করে দেখো, কল করে দেখছি। শোনা যাচ্ছে না। আমার মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু না, মানে বেরিয়েও গেল ছবিটা। আচ্ছা, আমি ওদেরকে বলছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে আমি যেটা এই ব্যাপারে একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, ওর একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কানেক্ট হচ্ছে, ইমিডিয়েটলি জয়েন করে যাবে। বলছি ও কিন্তু অলমোস্ট বলে দিয়েছে যে কি কি সমস্যা। একটু আমার এইটা আমি পুরোটাই রেকর্ড করেওছি, আমি এটা ইউটিউব থ্রু তোমাদের ইয়েতে দিয়ে দেবো, ওয়াইজ অ্যাপে ডাউনলোড করে দেবো, তোমরা একটু দেখেও নিও। তবে আমি যতটুকু জানি, যতটুকু শুনলাম পুরো প্রোগ্রামটা, তাতে আমার মনে হলো বেশ কিছু পয়েন্ট কিন্তু বলেছে যে কি কি গুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে, সেগুলো প্রত্যেকেই রাখা দরকার। এসে গেছে, ডক্টর শীত এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা উত্তর দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আর্লি মেনোপজ হয়েছে এখন 51 ইয়ার্স, তো যদি কখনো আপনার ব্লিডিং হয় বা আচ্ছা, তলপেটে ব্যথা হয় বা আচ্ছা, কোনো ইউরিনারি প্রবলেম হয়, ইউরিনারি প্রবলেম মানে ইউরিন হোল্ড করার সমস্যা, বারে বারে বাথরুম এটা যাওয়া, আমার আছে, রাত্রিবেলা এটা বাথরুম হয়, আসা। এটা আছে, মানে আমার বারবার ইউরিনের মানে যেতে হয়, কিন্তু কোনো সাচাস কোনো মানে প্রবলেম নেই। কিন্তু আচ্ছা, এই জিনিসটা আছে যে আমি খুব ঘন ঘন আমাকে বাথরুমে, এবং আমার ইউরিন ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না, ওকে ওকে। সেক্ষেত্রে অনেক সময়ই না মানে একটুখানি জাস্ট নিচের সাপোর্টটা যদি উইক হয় তাহলে সেটা একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ থাকে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ এগুলো করলেও অনেক সময় হেল্পফুল হয় সেটা। আর এটা একটা টাইপের, মানে অনেক সময় হয়তো কোনো ওয়েট, হেভি ওয়েট তুললে বা হাঁচি কাশি হলে বা কোনো সিঁড়ি দিয়ে উঠলে অনেক সময় ইউরিন বেরিয়ে যাওয়া, সেই প্রবলেম গুলো অনেক সময় হয়তো ওগুলো কিন্তু পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে নিচের মাসলটা স্ট্রং হলে সেই জিনিসগুলো অনেকটাই রিলিফ হয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এমনি আমার ভয়ের কিছু এটাতে নেই তো? হ্যাঁ মানে এই যে আমার ইউরিনের এই যে ব্যাপারটা বলছি যে আমার হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার হয় না, তো আমি কি এটাতে হুম কি হুম। কোনো ট্রিটমেন্ট করাবো? এটা একটু একবার দেখে নিলে ভালো, ক্লিয়ার হয় না যেখানে বলছেন সেখানে ইউরিন কালেক্টেড হয়ে থেকে যাচ্ছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। আর কেননা যদি কালেক্টেড থাকে তাহলে পরে আমার গিয়ে একটু সেটা ইউরিন অন্যান্য যা ইনফেকশন হওয়ার সমস্যা একটা। হয়েছিল, তো আমি ভেলোরে গিয়েছিলাম, তখন এই ব্যাপারটাও ট্রিটমেন্ট হয়েছিল। তো আচ্ছা ইউরোলজিস্ট দেখেছিলেন, তো ওনারা দেখে বলেছিলেন যে মানে যেটুকু থাকছে সেটা ভয়ের কিছু নেই, তাও সেটা 2017 সালে। তো এখন কি আচ্ছা, আরেকবার সেই টেস্ট গুলো করিয়ে নেব? একবার একটু দেখে নেওয়া ভালো হবে। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ বলুন। ম্যাম আমি রুম্পা মল্লিক, আমি 44। হ্যাঁ তো আমার ম্যাম প্রতি বছরই একবার করে ঠিক প্রতি বছরে ঠিক বছরে একবার করেই আমার কিন্তু পিরিয়ডসটা অফ হয়ে যায়, হতে চাই না, তো আচ্ছা এবার আবার আবার হোমিওপ্যাথি কিছু ওষুধ খেলে আবার হয়। তো আচ্ছা ইদানিং আচ্ছা। যেটা হচ্ছে আমার খুব কম কম হচ্ছে, মানে দুদিন এমনিতে আমার কমই হয়, 2 দিন থেকে 3 দিন আবার হয় ছিলোটা কালি, তার জন্য আমি আগে ডক্টর দেখিয়েছিলাম, উনি বলেছিল এটা আপনার নর্মাল। হুম তো হুম। এখন যেটা হচ্ছে, যেটা হালকা আমার তলপেটে এবং কোমরে কিন্তু ব্যথা আমার থাকছেই সবসময়।
আচ্ছা এবার আচ্ছা সেটার জন্য আমি কি মানে করবো? সেটা পিরিয়ডস এর সময় না সেটা অন্য সময়েও? অন্য সময় থাকছে, পিরিয়ডের সময় তো একদম বুঝতে পারছি ইউরিনের ভেতরের থেকেই, জায়গার ভেতর থেকে একটু ব্যথা আমার হচ্ছে কিন্তু পিরিয়ডের সময়। আচ্ছা আচ্ছা তাহলে একটু দেখে নিতে হবে একবার হবে এই, সেরকম কোনো প্রবলেম আমাকে দেখাতে হবে? হ্যালো? হ্যাঁ, ব্যাপারে আমি একটা কথা বলি, যে ওনার ফোন নাম্বারটা স্ক্রিনে শেয়ার করা হয়েছিল। আচ্ছা। একটু ওনার ফোন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন আপনাদের এরপরে, কারণ আমাদের সময়ও এবার অলমোস্ট শেষ। অনেকক্ষণ উনি সময় দিলেন, তার জন্য আমরা রিয়েলি রিয়েলি গ্রেটফুল। তো ম্যাম সেই বলছি যে একটা এরপরে যার যা কিছু প্রশ্ন থাকলে আমার মনে হয় ওনার ফোন নাম্বারটা রেখে দিলে এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন ওনার সাথে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালে উনি আছেন, ওখানে তো পাবেনই, আপনারা সবাই হাতের কাছেই ওনাকে পাবেন। তো সেই হিসেবে এরপরে আমাদের মনে হয় এবার সেশনটা কি ডক্টর শীত, সেশনটা কি এখানে বন্ধ করবো আমরা? হ্যাঁ আমি ওয়েট করব সামনাসামনি সবার সাথে দেখা হওয়ার। হ্যাঁ, আমরা অফলাইন হয়ে গেলে আমরা একটা প্রোগ্রাম অবশ্যই অবশ্যই অ্যারেঞ্জ করব। এবং আমার তো সেটাই। ভীষণ ভালোও লাগলো যে আজকে আমরা অনেক দিন ধরে এটা ভাবছিলাম এবং অফলাইন ম্যাম থেকে ভাবা শুরু হ্যাঁ। হয়েছিল যে ওনাকে নিয়ে হ্যাঁ। আসবো, কিন্তু মানে মাঝখানে এই সিচুয়েশন গুলো হওয়াতে সেটাই হলো। সেটাই কিন্তু আজকে যেভাবে পেলাম তার জন্য আমরা সত্যি রিয়েলি গ্রেটফুল। তাহলে আমরা ম্যাম আজকে আমিও খুব একটা গ্রেটফুল, কোশ্চেন খুবই আছে ভালো লাগলো এতজনের সাথে ইন্টারাকশন করে। ম্যাম, একটা কোশ্চেন আছে। অলমোস্ট আপনার 59 প্রেজেন্ট ছিল, আচ্ছা 59 স্টুডেন্টস প্রেজেন্ট ছিলেন এখানে। হ্যাঁ দেখছি এখন আচ্ছা কিছু জন বেরিয়ে গেছেন বোধহয়, তার মধ্যে এখন 54 55 হ্যাঁ ছিল, আবার এখনই দেখছি 50। তো হয়তো কিছু জন বেরিয়ে গেছে। তো আমারও খুব ভালো লাগছে যে মানে এতটা সাকসেস পাবো আমিও ভাবিনি, এতজন সবাই এখানে প্রেজেন্ট থাকবে এবং আশা করি প্রত্যেকেই শুনেছে এবং দেখেছে। এবং আমি এটা একটা ইয়ে করে রেখেছি, রেকর্ডিং করে ম্যাম রেখেছি, আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি। আচ্ছা কেউ তো একজন বোধহয় অনেকক্ষণ থেকে প্রশ্ন করার চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে 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 সেটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ, কে হাত তোলো? আমি সুমিতা দত্ত। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলছি, বলুন। ধরুন আমার আমার ফাইব্রয়েড আছে, আমি 1 বছর আগে ইউএসজি করিয়েছিলাম। তো ওনারা বলেছিলেন 1 বছর দেখতে আর কি। তো আমার আচ্ছা সেকেন্ড ডে খুব হেভি ব্লিডিং হয়। এমনি আমার মানে রেগুলার 28 ডেজ পর পরই এমনি প্রবলেম সেরকম কিছু নেই, কিন্তু মানে অপারেশন এসব কি এখনই করতে হবে? মানে ফাইব্রয়েডের সাইজ খুব একটা বড় নেই, কিন্তু আমি মানে মেজারটা ঠিক বলতে পারছি না। আচ্ছা তাহলে আপনি একবার আসতে পারেন হেলথ ওয়ার্ল্ডে, তো একবার মানে জাস্ট সব রিপোর্ট গুলো রিভিউ করে নিতে পারবো। আহ মানে কি ট্রিটমেন্ট হয়েছিল আর ফার্দার আর কোনো মেডিকেল অপশনস কিছু আছে কিনা সেটা তাহলে দেখে নেওয়া যাবে। আমি ডক্টর ম্যাম মানে আমার একটা কোশ্চেন আছে। ম্যাম আমি মিনি তিওয়ারি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন বলুন। मैम मैं क्या हिंदी में बोल सकती हूँ क्या मैम? हाँ बोलिए बोलिए बोलिए। मैम एक्चुअली मेरा मतलब 7-8 साल पहले से सिस्ट और फाइब्रॉइड दोनों ही है। यहाँ पे तो मैंने दुर्गापुर दिखाया, फिर कोलकाता में तो उन लोगों ने मतलब हिस्टेरोटॉमी करने को बोल दिया कि इतना सारा प्रॉब्लम है, आप ओके ये करा दीजिए। फिर हमने मतलब सेकंड ओपिनियन के लिए अच्छा वेलोर गए, तो वहाँ पे लेकिन वहाँ पे डॉक्टर ने बोला कि ऐसा कुछ आपको प्रॉब्लम नहीं हो रहा, तो आप इसको मतलब रिमूव अभी मत कराइए, क्योंकि तब मेरा 40 भी नहीं हुआ था। अभी मैं जस्ट 41 हुआ है। ओके तो उसके बाद से ही हम एक्चुअली वेलोर में हर साल जा रहे थे, और वो जो पैप्समियर सारे टेस्ट होते थे, रेगुलर जो टेस्ट होते हैं वो होते थे। तो रिपोर्ट सारे नॉर्मल थे। उसके बाद उन्होंने एक मेडिसिन दिया था जिससे पीरियड बंद रहता था मेरा हमेशा। ओके मतलब इसका वही ट्रीटमेंट वो लोग कर रहे थे, जो पीरियड बोले पीरियड बंद रहने से सिस्ट का साइज बढ़ेगा नहीं, कोई प्रॉब्लम नहीं होगा, ऐसा टाइप का मे बी। अच्छा तो अभी लास्ट 2 साल से तो मतलब हम ये लोग कोरोना के चक्कर में वेलोर जा नहीं पा रहे हैं। तो बीच में मेरा प्रॉब्लम थोड़ा बढ़ रहा था, बट फिर वापस मैं ये योगा वोगा स्टार्ट की तो कोई प्रॉब्लम अभी नहीं हो रहा। तो ओके मतलब क्या इसको कितना मैंने सीरियस लेना चाहिए? 2 साल से मैंने कोई टेस्ट वगैरह नहीं कराया, तो इसके लिए कुछ पॉइंट टू मुझे बी रिपोर्ट्स नोटेड, देखना पड़ेगा। रिपोर्ट्स पॉइंट देखना पड़ेगा अदरवाइज। हाँ योगा करने से अच्छा है। हाँ ये योगा कर रहे हैं 2 साल से, तो अभी प्रॉब्लम नहीं हो रहा है। पॉइंट टू बी नोटेड।
আচ্ছা তোমার ম্যাম আমার কোনো গ্রুপ সেশন আছে কি? গ্রুপ সেশনে আমি জয়েন করব তাহলে। আমরা কেননা সবকিছুই গ্রুপ চেষ্টা অ্যাক্টিভিটি খুবই ভালো, মোটিভেশন থাকে সব সময়। আমরা সবকিছুই চেষ্টা করব কিভাবে কিভাবে অলরেডি অনলাইনে আমাদের যতজন আমার কাছে এখন স্টুডেন্টস আছে অনলাইনে তাদের মধ্যে অলমোস্ট দেখছি সবাই প্রেজেন্ট আছে, এটাই আমার সব থেকে ভালো লাগছে। এবং প্রত্যেকে অলমোস্ট এই যে 4 দিন মাসে ক্লাসটা হয় না তা বাদে কিন্তু অলমোস্ট সবাই থাকার চেষ্টা করে এবং ম্যাক্সিমামই আমার খুব সিনসিয়ার স্টুডেন্ট এবং তাদের ফিডব্যাক গুলো আমরা পরে পরে নেব। আমরা এভাবে কিছু ইয়ে করব, কিন্তু আজকে আমাদের এবার একটু আমার মনে হয় এবার শুধু মানে ডক্টর শীতকে কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত করে ফেলছি। হ্যাঁ, তো এটা ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট অ্যাপয়েন্টমেন্টের নাম্বার গুলো রয়েছে। তো হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল, যদি বা কেউ পরিচিত কেউ আসানসোলে থাকে। রিলিফ থেকে তাহলে ওরা অ্যাপয়েন্টমেন্ট পেতে ওদের একটু নিশ্চয়ই সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ রিলিফের কার্ড নিয়ে যদি যায় নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই। অনেক লম্বা শুনেছি মানে অনেক লম্বা লাইন থাকে আর কি, অনেক দিন পরে পরে এইসব অ্যাপয়েন্টমেন্ট পায়, তাহলে ওদের তো কিছু ফ্যাসিলিটি পাওয়া উচিত যেহেতু হ্যাঁ ওরা হ্যাঁ নিশ্চয়ই। মানে এই যে আমাদের সাথে মানে আমার রিলিফের একজন এবং আমি রিলিফেও পেলাম হ্যাঁ, হ্যাঁ। আরেকজনকেই, তো সেই হিসেবে বলছি যে তাহলে তো ওদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকা উচিত যে ওরা যদি ডক্টর সুতাপা শীতকে দেখাতে যায় তাহলে গিয়ে বলবে আমরা রিলিফ থেকে আসছি, তাহলে সেদিনই অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবে। মানে হ্যাঁ 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 পসিবল ওরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবে। হ্যাঁ, সেটাই মানে আমাদের যদি হবে, যদি ঠিক আছে? ওপিডি দিনে হয় তাহলেই সুবিধা হয়, তাহলে আর হ্যাঁ, মানে ওয়েট করতে হয় না, কেন না? অবশ্যই কিন্তু মানে যে অনেক লম্বা লাইনে 1 মাস পরে বা 2 মাস পরে না না আসছি না সেটা সেটা যেন না, হ্যাঁ সেটা এটুকুই না আমাদের না চাওয়া আর কি, এটুকুই চাওয়া আমাদের। ঠিক मैम আছে, एक क्वेश्चन। हाँ बोलो मैम एक बोलो। क्वेश्चन। क्वेश्चन तो নিশ্চয়ই। आपका से खत्म ही नहीं होगा, तो और 15 मिनट जाएगा ऐसे ही, ठीक है? आपका क्वेश्चन ही लास्ट, ठीक है? ओके मैम मैं अलका मनवटी। मुझे पीसीओडी के बारे में पूछना हाँ हाँ था कि बोलिए। इसमें हिरेटिज्म जो होता है उसको हाँ, कैसे कंट्रोल किया जाए। सब कुछ का ही मेन ट्रीटमेंट है लाइफस्टाइल मेजर्स, क्योंकि अगर वेट लाइफस्टाइल। रिड्यूस होगा, हाँ अगर वेट रिड्यूस होगा तो जो एबनॉर्मल हॉर्मोन्स बन रहा है बॉडी में पॉलीसिस्टिक पीसीओडी के लिए वो कम हो जाता है, वही मेन मेजर्स है। ओके और उसके बाद भी अगर नहीं होता है तो फिर कुछ हार्मोनल ट्रीटमेंट्स होता है, रहता है। ओके ओके, थैंक यू। ओके, थैंक यू सो मच, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সবাইকে। আর আমি ইগারলি ওয়েট করব সবার সাথে দেখা হওয়ার জন্য। থ্যাংক ইউ, Sure, গুড sure. নাইট। থ্যাংক ইউ Good ম্যাম। night. Good night. Good night, ma'am. Good night. Good night, ma'am. Good night. Good Good night. গুড নাইট।